তুমি কেন থাকলে না? রাখতে চেয়েছিলে কি তুমি? এত ভুল বুঝলে কেন তুমি আমাকে? তুমিই তো নিজে বাধ্য করেছো আমাকে ভুল বোঝানোর জন্য। 3 বছরের এই সম্পর্ককে তুমি এক মুহূর্তে শুধু আকর্ষণের নাম দিয়ে দিলে অথই। কথাটা বলে শুভ্রর চোখে যেন আকাশ ভেঙে পড়ল। অথয়ের কাছ থেকে কিছুটা দূরে গিয়ে থাপস করে ঘাসের উপর বসে পড়ল শুভ। অথই ছুটে গেল শুভর কাছে। তখনই শুভ অথইকে বলতে লাগলো, এই তুমি আমাকে কিন্তু ছুঁইবে না, তুমি আমাকে স্পর্শ করবে না। শুভ্রের ভাঙ্গা গলায় কাঠখোটা এই কথাটা শুনে যেন অথৈর শরীর কেঁপে তুলল। শিহরণ বয়ে গেল চোখের পলকেই তার শরীরের ভিতরে। নিজের ইতস্তবোধটাকে পাশ কাটিয়ে শুভ্রের পাশে গিয়ে শুভ্রের হাতের উপরে হাত রাখলো অথই। আর বলতে লাগলো, তুমি এমন করছো কেন শুভ? তুমি এমন করলে কেমনে হবে বলো তো শুভ? শুভ্র ছুড়ে দিল অথয়ের হাত দুটোকে। অথয় বোধহয় বেশ খানিকটাই ব্যথা পেয়েছে, তারপরও নিজের দুঃখটাকে চেপে রাখলো অথয়। শুভ্র সেদিকে কোনো তাকাইলো না, আর বলতে লাগলো, সরে যাও তুমি আমার কাছ থেকে। যদি তুমি আমার কাছ থেকে সরে না যাও তাহলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। তুমি তোমাকে খুন করার জন্য বাধ্য করিও না। অথয়ের চোখ দুটো কেমন যেন বড় হয়ে এলো, না চাইতেই মুখ দিয়ে বের হয়ে এলো শুভ্রর নামটা। তখনই শুভ্র আবার অথইকে বলতে লাগলো, এই তোমার ওই মুখে আমার আর নাম নিবে না কোনো দিন। আমার নামটা যেন তোমার মুখে আর আমি কোনো দিন শুনতে না পাই। শুভ্রের কথাটা শেষ করে উঠে চলে গেল পিছন ঘুরে। একবার পিছনে ফিরে তাকাইলো না অথয়ের দিকে। বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার পরেই পিছন থেকে অথই ডাক দিল শুভ্র শুভ্র করে, কিন্তু শুভ্রর পিছনে তাকানোর কোনো নামগন্ধই নেই। শুভ্রকে তাই জন্য অথই আবার ডাকতে লাগলো, এই শুভ্র, তুমি আমার কথা কি কোনোভাবেই শুনতে পাচ্ছ না? এবার অথই শুভ্রকে ডাকাটা বন্ধ করে দিয়ে কান্নারত ভাঙ্গা গলাতেই চিৎকার করে বলতে লাগলো, শুভ্র, সামনে বৃহস্পতিবারে আমার বিয়ে। শুভ্রের পা যেন থেমে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল চুপটি করে। অথয়ের অঝরেই চোখের পানি ভেঙে পড়তেছিল। মাথা নিচু করে থেকেছে সে মাথা নিচু করে থাকার কারণে তার চোখের 1.25 চশমার পাওয়ারটা কেমন যেন সাবজা হতে লাগলো। শুভ্র পিছন ফিরে হালকা হেসে বলতে লাগলো, হাগো, কেন এসেছিলে তুমি আমার জীবনে? আমার এই অগোছালো বাগানটাতে তুমি এক কেমন যেন আবার অগোছালোই করে দিয়ে যাচ্ছ। কেনই কি এই বাগানে ফুল ফুটাতে চাইলে না তুমি? বাম হাতের ভেজা চশমাটা রেখে কোনো দিয়ে দুই চোখ দুটো মুছে নিল এবং ক্ষীণ গলায় বলতে লাগলো, তোমার বাগানে আমি নিজেকেই ফুটিয়েছিলাম শুভ্র, কিন্তু সেই ফুল যে আমি আর নিতে পারবো না। আমি যে সেই ফুল চাইলেও তোমাকে দিতে পারবো না। শুভ্র অভিমানী ক্ষুণ্ণ ছোট একটি হাসি দিয়ে মৃদুস্বরে বলল, ভালো থাকো আমার শুভ্রানী। কথাটা বলেই কলেজ গেট পার হয়ে বেরিয়ে গেল শুভ্র। চোখের পাতার শিরাগুলো যেমন রক্তের ব্যাগের মতো লাল হয়ে রয়েছে, সেই সাথে বেশ টসটসও করছে। শুভ্রর আশেপাশে কোনো কিছুইতেই দেখতে পারছে না। সে ছোট ছোট কদমে এগিয়ে যেতে লাগলো মাথা নিচু করেই। তখনই কেউ বলতে লাগলো, এই ভাই, এই ভাই, এই ভাই, এদিকে আসুন। আরে পাগল হলেন নাকি? এই ওরে কেউ ধরেন গিয়া। পাশ থেকে কেউ একজন ছুটে আসতে আসতে চিল্লিয়ে এই কথাগুলো বলতে লাগলো গলা ফাটিয়ে। মুহূর্তের মধ্যে 6 ফুটের দেহটা 3 ভাগে বিভক্ত করে দিয়ে গেল ট্রেনের লোহার চাক্কাগুলো। তখনই বিএল কলেজের ছুটির ঘন্টা পড়লো। অথই ঘাসের উপর থেকে ভ্যাগটা নিয়ে নিজের বিধ্বস্ত দেহটাকে ট্রেনে বের করে আনলো। কিছুদূর এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে ইশারা করলো এক রিক্সাওয়ালা মামাকে, এই মামা যাবেন? তখন রিক্সাওয়ালা মামা বলল, কোথায় যাবেন? অথই বলতে লাগলো, শিববাড়ি মোড়। যাবেন নাকি ওই দিকে? রিক্সাওয়ালা বলল, না মামা, ওই দিকে যাওয়া যাবে না, এখন রাস্তা ব্লক করে দিয়েছে। আপনি সামনে এগিয়ে গিয়ে দেখেন মামা। অথই আর কথা না বাড়িয়ে চুপচাপ এগিয়ে গেল রেল স্টেশনের দিকে। এর পাশেই দেখলো যে সেখানে ভিড় জমিয়ে রয়েছে, তাই তো সে একটু অবাক হলো। কে জানি তখনই বলে উঠলো, আরে এটা তো শুভ্র ভাইয়া। অথই থ মেরে থেমে গেল, চোখ দুটো যেন কেটে বেরিয়ে আসার নেয়। কানে কেনই বা বাজলো শুভ্রর নামটি। এক মুহূর্ত দেরি না করে ভিড় ঠেলে ভিতরে ঢুকলো অথই। রেল লাইনের পাথরের উপর এক হাত এক পা ছাড়া দেহটি পড়ে আছে, আর অন্য পাশটাতে কনুই সহ বাকি অংশ সাথে পেটের কাছ থেকে কেটে এবং কি ডান পা পড়ে আছে। রক্ত থামছেই না। অথই ধাপ করে বসে পড়লো শুভ্রর নিথুর দেহের সামনে। এ যেন দেখার মতো না। চোখ মুখ কেমন যেন কুঁচকে গেল অথয়ের।
কিন্তু তারপরও সে চোখ খুলে আবার হামাগুড়ি দিয়ে শুভ্রের বুকের কাছে গেল। অথয়ের পায়জামাটাতে শুভ্রের ও নেগেটিভ রক্তে লেপ্টে গেল। এই তো সেই দিনই, কিছুদিন আগেই যখন শুভ্র রক্তদান করে এলো, তখন সেই বাড়ির লোকজন শুভ্রকে কতটাই না যত্ন করেছিল। এক মুরব্বী তো শুভ্রকে নিজের কোলের মধ্যে মাথাটা নিয়ে বলতে লাগলো, আব্বা জান, তোমার এই যে নিজের কোল জ্যাকেটটা খাওয়াইলো কম হয়ে যাইব। এত দামি রক্ত মোর কিনার সাধ্য ছিল না, কিন্তু তুমি সেই রক্ত আমারে দিলা, আমি কিছুতেই তোমার ঋণ শোধ করতে পারুম না। শুভ্র সেই দিন মুচকে হাসি দিয়ে সেই চাচিকে বলছিল, চাচি আমার কিচ্ছু লাগবে না, একটু দোয়া কইরেন আমার জন্য। আমার গ্রামে আমার মা একা থাকে, ওনাকে যেন আমি একটু সুখ দিতে পারি। আজ কি হয়ে গেল, সেই এত দামি রক্ত রেল লাইনই পড়ে যাচ্ছে। বেশ লাল রঙে সেজেছে আজ রেল লাইনের পাথরগুলো। অথই বুকের উপর মুখ চেপে চোখ ভিজে দুটো লুকানোর চেষ্টা করলো। এত জোরে চোখটাকে চাপা দিয়ে রেখেছে যে চোখের চশমাটা কানের পিছন দিয়ে ফেটে বের হয়ে যাওয়ার অবস্থা। তখনই কেউ একজন পাশ থেকে বলে উঠলো, আফা সরেন হেনতনে, এখন এখানে এরকম ভাবে থাকবেন না। চারপাশে শিক্ষার্থীরা এবং কি মার্কেটের লোকজনের ভিড়। পিছন থেকে 2-3 জন এসেও অথৈকে সরাতে পারলো না। বেশ কিছুক্ষণ পর পুলিশ কয়েকজন এসে হুট করে শুভ্রর দেহটা রেল লাইনের উপর থেকে সরিয়ে নিয়ে গেল এবং 2 জন মহিলা কনস্টেবল এবং শিক্ষার্থীরা মিলে অথৈকে পাশে নিয়ে গেল বসার জন্য। এইভাবে সম্পূর্ণ ঘটনাটি বলার পরে হু হু করে হেসে উঠল অথৈ। সে রেল লাইনেরই পাশে একটি পাউরুটির গালের সামনে বিএল কলেজের নতুন শিক্ষার্থী অর্জ। সে বলতে লাগলো, এরপরে কি হলো আপনার? এইসব বলার পরে অথৈ আবার হাসতে শুরু করলো আর বলতে লাগলো, আমি বিশ্বাসঘাতক, আমি স্বার্থপর, আমি বাপের মান সম্মান রাখতে বাপের জীবন বাঁচাতে গিয়ে আরেকজনের জীবন খেয়ে ফেললাম। সেই বৃহস্পতি গোধূলি লগ্নে আমি বিয়েটা সেরে ফেললাম একটি মানসম্মত প্রফেসরের সাথে, কিন্তু সেটাও ঠিকভাবে আমি রাখতে পারলাম না। 1 বছরের মাথায় সাইকোলজিক্যাল স্টুডেন্টকে সাইকোলজিক্যাল ভাবে ডাক্তার দেখাতে শুরু করলো। আস্তে আস্তে আমিও তার মায়া ছেড়ে দিলাম। অর্জ ফোনের স্ক্রিনে ট্যাপ করে ভিডিও পজ করে আবার জিজ্ঞাসা করলো, একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ? অথই মাথা নেড়ে চোখ মাথা লাড়লো। তখনই অর্জ আবার বলতে লাগলো, রোজ শুক্রবার এই দোকান থেকে পাউরুটি আর চা কেন খান আপনি? ঝট পাকানো চুলগুলো চোখের সামনে থেকে সরিয়ে অথই বলতে লাগলো, আমার শুভ্র যে খুব পছন্দের ছিল এই জিনিসটা। রোজ আমাকে নিয়ে ও এখানে খেতে আসতো আর বলতো এই একটা পাউরুটি আর চা খেয়ে নাকি দিন থেকে রাত অবধি থাকা যায়। আমি মুচকি হেসে ওকে প্রশ্ন করতাম, তাই নাকি? ও উত্তর দিত এই কথাটাই, তুমি একবার খেয়ে ট্রাই করেই দেখতে পারো। কথা শেষ করেই মাথা কাত করে চায়ের কাপে পাউরুটি ডুবিয়ে গালে পুরে দিল অথই। শব্দ করে খেয়ে আবার হেসতে শুরু করলো আর রেল লাইনের সামনের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলতে লাগলো, দেখো দেখো, ওই যে শুভ্র, ওই যে দেখো না শুভ্র, কেমন লাগছে আমাকে বলো? দেখো তো তোমার দেওয়া সেই খয়েরি শাড়িটা, বলো তো এখন আমাকে কেমন লাগতেছে? অর্জ সেই দিকে চোখ ঘোরালো। নেই কেউ সেই দিকে, শুধু আছে কিছু স্মৃতি, শুধু আছে নৈশিক কিছু শব্দ, আছে কিছু ভালোবাসা, শুধুই কিছু। এটা না হয় অজানাই থাক আজ পর্যন্ত। আজকের গল্পটা না হয় এখানেই শেষ করা যাক। বন্ধুরা, আমি অতটা ভালোভাবে ভয়েস দিতে পারিনি, তো কেউ কিছু মনে করবেন না। যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আরো ভালোভাবে ভয়েস দেওয়ার মতো চেষ্টা করব। আর এরকম আরো ভালো ভালো গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কি প্রতিদিন যেহেতু আমরা গল্প আপলোড করব, সেই কারণে আপনার অল নোটিফিকেশনটাও চালু করে রাখতে পারেন। তাহলে আমাদের দেওয়া গল্পটি যখনই আমরা আপলোড করব সর্বপ্রথম আপনারা পেতে পারবেন। আর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই জন্য যে সম্পূর্ণ গল্পটি আমাদের সাথে থেকে শোনার জন্য।